হাম উপসর্গে 24 ঘন্টায় 2 জেলায় প্রাণ গেছে 5 জনের। জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতেই চলছে রোগীদের চিকিৎসা। ডবল নিউমোনি, ঠান্ডা আর ধরেন হলে হার্টের প্রবলেম, আবার রানতেও একটু হলে সমস্যা দেখা যায়, ডাক্তার বলছে। আমার মেয়েকে 2টা ইঞ্জেকশন দিয়েছে, দেওয়ার পরে মেয়ের খেসনি উঠে গেছে, তারপরে অনেক অবস্থা খারাপ। লেবাননে নিহত দীপালিকে দাফন করা হলো ফরিদপুরে। কাল দেশে আসছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ। স্বার্থবিরোধী হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে বললেন বাণিজ্যমন্ত্রী। জ্বালানির অজুহাতে বাজার প্রভাবিত করা হলে ছাড় নেই। এমন কোনো কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিবাদ হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। রাতে বৃষ্টি, দিনে রোদ। হাওরে ধান শুকানো নিয়ে কৃষকের কাটছে না দুশ্চিন্তা। সহায়তা দিতে ক্ষতিগ্রস্তদের তালিকা হচ্ছে সুনামগঞ্জে। বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে দেশি বিদেশি 5 শতাধিক সংবাদকর্মী, গবেষক, সম্পাদকের যোগদান। দাবি কমানো যায়নি ঝুঁকি ও নজরদারির শঙ্কা। জার্নালিজম করতে গেলে যেরকম ফান্ড থাকে আমাদের এখানে সেরকম কিছু, ফলে আমাদেরকে আমাদের টাকা দিয়েই করতে হয়। এটাই আমাদের নীতি ছিল যে ইন্ডিপেন্ডেন্স অফ দি এডিটোরিয়াল ইনস্টিটিউশন। আমি মনে করি ডেইলি স্টার এবং প্রথম আলো আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছি, দি রোল অফ দি ইনস্টিটিউশন অফ দি এডিটর। রবীন্দ্র জন্মজয়ন্তীতে স্মৃতি বিজড়িত 3 জেলায় বর্ণাঢ্য আয়োজন। বক্তাদের দাবি সার্বজনীন সাহিত্য চর্চা বাংলা ভাষাভাষীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। সাহিত্যের যে বাণী, যে কথাগুলো এই উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলা ভাষায় যারা আমরা পড়াশোনা করি বা বাংলা ভাষায় যারা কথা বলি তাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কাল পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ। বিকেল নাগাদ জানা যাবে নতুন মুখ্যমন্ত্রীর নাম। তামিলনাড়ুতে থালাপতির সরকার গঠনে অনিশ্চয়তা। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হাম ও উপসর্গে থামছে না মৃত্যুর মিছিল। সিলেট ও বরিশালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে 5 শিশুর। এর মধ্যে সিলেটেই মারা গেছে 4 জন। প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন 24 জন। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেলে নতুন ভর্তি হয়েছেন 53 জন। বরিশাল শের-ই বাংলা মেডিকেলে 24 ঘন্টায় হাম উপসর্গের মৃত্যু হয়েছে 1 জনের। নতুন রোগী ভর্তি 33 জন। চাঁদপুর সদর হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 15 জন। বর্তমানে হাসপাতালটি চিকিৎসাধীন 45। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতেও রোগীর ভিড়। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা সংকুলান না হওয়ায় বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার কোথাও একই বেডে একাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। মেয়ের খেসনি উঠে গেছে, তারপরে অনেক অবস্থা খারাপ, তারপরে এখানে দিয়ে পাঠাইছে। এখানে এসে 3 দিন, তারপরে আইসে তো 3 দিন পর সিরিয়াল পায় ভর্তি চাইছে 9 দিন। এখানে একটা ব্যান আসলে সেটা বিক্রি করেছি বাড়িতে। এখন ধরেন হেরাম আমার কিছু নাই যে বিক্রি করি আমি চিকিৎসা করবো। হাম পরিস্থিতির আরও খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সিলেটে এত মৃত্যুর কারণ কি? চিকিৎসকরা কি বলছেন? দেবাশিস, দেখুন, মৃত্যুর মূল কারণ যারা স্বাস্থ্য বিশেষজ্ঞরা আছেন তারা বলছেন যে যেহেতু গত 2 বছর হামের টিকার একটি অব্যবস্থাপনা ছিল, অর্থাৎ শিশুদের টিকা যেভাবে অতীতে দেওয়া হতো সেটা গত 2 বছর হয়নি, সঠিক মতো হয়নি, যার কারণে শিশুদের মধ্যে যে আসলে কমিউনিটি লেভেলে যে ইমিউনিটি তৈরি হয়েছিল সেটি আসলে ভেঙে গেছে। যার কারণে এবার একদিকে যেমন শিশুদের শারীরিক নানা জটিলতা তৈরি হচ্ছে হাম হওয়ার সাথে সাথে, এবং তাদের আইসিইউ প্রয়োজন হচ্ছে,
তাদের শারীরিক জটিলতার কারণে মৃত্যু হারটাও বেশি। তার কারণে আসলে এবার সিলেটে মৃত্যুর সংখ্যাটা বেশি, এবং পাশাপাশি যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে শিশুদের হাসপাতালে নিয়ে আসতে কিছু দেরি করছেন অভিভাবকরা, যার কারণে তাদের অবস্থাও সংকটাপন্ন হচ্ছে। আমরা একটু একজন অভিভাবকের সাথে কথা বলবো। আপনার শিশু কতদিন ধরে এখানে ভর্তি আছেন? আছি স্যার, 6 দিন ধরে ভর্তি আছি। আমার মনে করেন এখানে হাসপাতালের ভিতরে এই 6টা আইসিইউ আছে। যদি আইসিইউ দেওয়া হইতো তাহলে আপনার বাচ্চাটার লেগে সুবিধা হইতো। আর বিশেষ করে মানে অনেক সংকটাপন্ন শিশু আইসিইউ পাচ্ছে না নাকি? জি আইসিইউটা পাচ্ছে না, 6টা আইসিইউ, অনেক রুগী কিন্তু। আর একটা বেডের মাঝে 3জন করে 2জন করে রুগী আছে স্যার, আমরা খুব কষ্টে আছি। নিশ্চয়ই আসলে সিলেটের হামের পরিস্থিতি কি অবস্থা, এই যে রুগীর যে স্বজন ওনার কথাই অনেকটা আসলে ফুটে উঠেছে, বা সেটি হচ্ছে যে একটি যে শয্যায় সেই শয্যায় 2জন থেকে 3জন করে রুগীর চিকিৎসা দিতে হচ্ছে। কারণ প্রাথমিকভাবে এই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল আমরা যেখানে অবস্থান করছি সেখানেই হামের চিকিৎসা দেওয়া হতো, কিন্তু রুগীর চাপ বৃদ্ধির কারণে এখন কিন্তু সিলেটের বেসরকারি হাসপাতালগুলোতেও এখন হামের উপসর্গ নিয়ে যারা আছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি এই শামসুদ্দিন হাসপাতালের যে মোট শয্যা সংখ্যা সেটিও কিন্তু ইতিমধ্যে পরিপূর্ণ। প্রাথমিকভাবে সিলেটে 5টি আইসিইউ শিশুদের জন্য রাখা হয়েছিল, সেটি এখন বাড়িয়ে প্রায় 16টা করে হয়েছে, কিন্তু তাতেও কিন্তু এখন আইসিইউর সংকুলন হচ্ছে না। এ নিয়ে অর্থাৎ হাম প্রতিনিয়তই সিলেটকে আরও বেশি ঝুঁকিতে ফেলছে, তেমনটি আসলে মনে হচ্ছে। দেবাশিস, ধন্যবাদ নাবিল যুক্ত হবার জন্য। রংপুর বিভাগে হাম পরিস্থিতির অবনতিতে শঙ্কিত অভিভাবক ও স্বাস্থ্য বিভাগ। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত মারা গেছে 4 শিশু। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একই শয্যায় চিকিৎসা নিচ্ছে 2-3 জন শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জায়গা সংকুলন না হওয়ায় এমন পরিস্থিতি। এতে উৎকণ্ঠা ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। এদিকে ওয়ার্ডের অনেক ফ্যান নষ্ট থাকায় ভ্যাপসা গরমে দুর্ভোগ আরও বাড়িয়েছে রোগী ও স্বজনদের। প্রতিদিনই রংপুর ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে রোগী আসছে এখানে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের 3টি রুমকে করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। রোগীর চাপের কারণে একই বেডে চিকিৎসা দেয়া হচ্ছে 2 থেকে 3 শিশুকে। নতুন পুরনো রোগী এক বেডে থাকায় হাম ছড়ানোর শঙ্কা অভিভাবকদের। একটা বেডে 2জন বাচ্চা না দেওয়াই ঠিক, কারণ এক একজনের এক এক সমস্যা হচ্ছে, আর 2 বাচ্চা দিলে 2জনেরই প্রবলেম হয়ে যাচ্ছে অনেক। ছোঁয়াছুঁয়ি রোগ একজনকার থেকে আরেকজনকাকে আবার সমস্যা করে। এটা একটু একা এক বেডে থাকলে একটু ভালো হয়। এক ডক্টর বলতেছে আরেকখানে যেতে, আরেক ডক্টর বলতেছে আরেকখানে যেতে। যারা নতুন তারা এই সমস্যার সমাধান করতে না পারে, হয়তো দেখা যাচ্ছে সেভাবে তো অনেক লেট হয়ে যাচ্ছে। এদিকে ওয়ার্ডের বেশিরভাগ ফ্যান অচল থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ শিশুরা। অক্সিজেনের সিলিন্ডার কম থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। ফ্যান নাই, আবার অক্সিজেনেরও সেরকম কোনো সুযোগ সুবিধা নাই। 2-3টা রুম থেকে বাচ্চা কাচ্চা আসি, এখানে শুধু একটা আছে, এখানে সবাই দিচ্ছে। এক বেডে 2জন দিছে, 2জনের জায়গা হচ্ছে না, অভিভাবকরা আছে, বাচ্চা নিয়ে এক সমস্যা, অভিভাবকরা কই থাকে, একটু কষ্ট হচ্ছে, তার উপর আবার গরম। অক্সিজেনের ব্যবস্থা ভালো মতো নাই, এই জন্য সব অসুস্থ হতে বেশি করি। আর হাসপাতাল পরিচালক জানান, রোগীর চাপ বেশি থাকায় বিপাকে তারা। প্রয়োজনের তুলনায় শয্যা কম থাকলেও অক্সিজেন কিংবা চিকিৎসার কোনো সংকট নেই বলে দাবি তার। প্রথমে আমাদের আইসোলেশন ওয়ার্ড একটা আমরা করেছিলাম, পরবর্তী 2টা, এবং এখন আমরা অন্য ওয়ার্ডগুলোকে কিছু সংকুচিত করে 3টি আইসোলেশন ওয়ার্ডের মধ্যে ব্যবস্থা করেছি। কিন্তু এটা আসলে জায়গাটা অপ্রতুলি। আমাদের অক্সিজেন বা যেগুলো আমাদের যেসব জিনিসগুলোর প্রয়োজন সেগুলো আমাদের মোটামুটিভাবে পর্যাপ্ত পরিমাণে আছে। আমি আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। পরিস্থিতি মোকাবেলায় 100 শয্যার শিশু হাসপাতালটিকে জনবল ও সরঞ্জামাদি দিয়ে দ্রুত চালুর তাগিদ বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার। বিভাগীয় পর্যায়ে শিশু হাসপাতালটি তৈরি করা আছে, এটা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটাকে যদি চালুর যে অন্যান্য ব্যবস্থাগুলো আছে পরবর্তী, সেগুলো যদি একটু দ্রুত সম্পন্ন করেন, তাহলে হয়তোবা এই মুহূর্তে আর কি এই বাচ্চাদের চিকিৎসার জন্য এটা একটা বড় সুযোগ তৈরি হতে পারে। চলতি বছরের 30 মার্চ থেকে মের প্রথম সপ্তাহ পর্যন্ত এই বিভাগে হামের উপসর্গে প্রায় 1000 রোগী ভর্তি হয় বিভিন্ন হাসপাতালে। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে 885 জন। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননে নিহত বাংলাদেশি দীপালি আক্তারকে ফরিদপুরে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। সকাল 10টায় চর ভদ্রাসন উপজেলার মুন্সির চর বাজারে ঈদগাহ মাঠে তার জানাজা হয়। পরে মোল্লার ডাঙ্গি গ্রামে হয় দাফন। এর আগে সকাল 9:15টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছায় গ্রামের বাড়ি। তাকে শেষবার এক নজর দেখতে ভিড় জমান স্বজন প্রতিবেশীরা। পুরো গ্রামেই শোকের ছায়া। গত 8 এপ্রিল ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননে প্রাণ হারান দীপালি। গত রাতে তার মরদেহ দেশে পৌঁছায়।
পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসক। যে মানুষটি চলে গেছেন তাকে আসলে ফিরে আনা যাবে না। তার যে ফ্যামিলি আছেন সেই ফ্যামিলিকে তাদের যদি আর্থিক কোনো সহযোগিতা অথবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে আরও কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদের পাশে থাকব। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশের পথে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানান। বলা হয়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 8:50 এমিরেটসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় বিমানবন্দরে ফ্লোরিডার মায়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৃষ্টির মরদেহ নিয়ে ফ্লাইট ঢাকায় পৌঁছাবে কাল সকাল 8:40। এদিকে প্রিয় সন্তানের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিপক্ষে যায় তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই আছে, এমনটাই বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে জেলা পরিষদের উদ্যোগে সিলেট বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন ন্যাশনাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, জ্বালানির কারণে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি বেড়েছে তা সাময়িক বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি আরও বলেন, বন্দরের সক্ষমতা বাড়ানোর খুবই জরুরি, তা না হলে পণ্যের পরিবহন ব্যয় কমানো সম্ভব নয়। এটির বাস্তবায়নের সময় এমন কোনো কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। 23 দিন বন্ধ থাকার পর আবারও সচল হলো রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি। সৌদি আরব থেকে আনা ক্রুড অয়েল দিয়ে সকাল 8টা থেকে পরিশোধন কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। এর আগে সকাল 7:30 থেকে ফায়ার্ড হিটারে শুরু হয় প্রসেসিং। ঘণ্টাখানেক পর পুরো দমে ক্রুড পরিশোধন শুরু হয়। প্রসেসিং হয়ে পেট্রোল, অকটেন ও ডিজেল নির্ধারিত ট্যাঙ্ক ফার্মের স্টোরেজে পাঠানো হচ্ছে। একই সাথে শোধনাগারের পাশের জেটিতে থাকা লাইটারেস থেকে চলছে জ্বালানি খালাসের কাজ। কর্মকর্তারা জানিয়েছেন, প্রক্রিয়া শেষ করে এসব জ্বালানি রাষ্ট্রায়ত্ত 3টি তেল কোম্পানির কাছে সরবরাহ করা হবে। মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি বন্ধ হয়ে যায়। এরপর হরমুজ প্রণালী এড়িয়ে সৌদির ইয়ানবু বন্দর থেকে লোড করা ক্রুড অয়েলবাহী জাহাজ এমটি নিমেনিয়া বুধবার সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। রাতে বৃষ্টি, দিনে রোদ, হাওরে এখন দুর্যোগকাল। সুনামগঞ্জের কৃষক সড়ক ও বাড়ির উঠানে ধান শুকিয়ে কুল পাচ্ছেন না। একে তো অকালপক্ষ ধান, তার উপর তা ঠিকমতো শুকাতে না পারায় শস্য নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য তালিকা প্রণয়নের কথা জানিয়েছে প্রশাসন। সুনামগঞ্জে হাওরের বুক জুড়ে এখন শুধু ফসল বাঁচানোর লড়াই। সাম্প্রতিক প্লাবনে তলিয়ে যাওয়া ফসল ঘরে তুলতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষক। রাতে বৃষ্টি আর দিনে প্রখর রোদ, এমন প্রতিকূল পরিস্থিতিতে চাষির কষ্টের ফসল। আরো কয়েকটা দিন রোদের দেখা পেলেই টিকে যাবে বছরের খোরাকিটুকু, আশা তাদের। জমিন গেল গা তলে জার্মনিয়া নিল গা, এরপরে কচুটা আনছি অনেক ভিজা গেরাই পড়ছে, মানে গেরাগুলা ধান কচু লইতাছি যদি বাবা যত খাওয়া যায়। দিন মেঘ আসিল, ধান ভাঙাইতে পারছি না, ধানের অভাবে ধানের মধ্যে গেরাইছে। আজকে রোদ উঠছে, একটু সুযোগ পাইছি, আজকে ধান ভাঙাইতেছি। 2 দিন ধরে রোদ উঠছে, একটু শুকাইতে পারতেছে। এমনি যদি আবার মনে করেন 4-5 দিন থাকে তাহলে আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। আর কিছু কিছু ধান গেরা বেশি আইছে, প্লাস গন্ধ করে। এখন আল্লাহ রোদ দিছে, আমরা ধানগুলা শুকাইতেছি। জেলা প্রশাসন জানিয়েছে, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত 50,000 কৃষকের তালিকা তৈরি হয়েছে। পর্যায়ক্রমে তাদের সহযোগিতার আশ্বাস। ইতিমধ্যে আমরা 50,000 কৃষক পরিবার, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের তালিকা করেছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলছে। বিশ্বম্বরপুর উপজেলায় 400 ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে 7,500 করে টাকা এবং 20 কেজি করে চাল দেওয়া হয়েছে এবং এরা এই কৃষক ভাইরা এটা আগামী 3 মাস পর্যন্ত পাবে। হাওরের এই ধানের ওপর নির্ভর করে বছর কাটাতে হয় এই অঞ্চলের কৃষককে। তাই পরিকল্পিত ফসল রক্ষা বাঁধের দাবি তাদের দীর্ঘদিনের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, সরকার যে সহায়তার কথা বলছে তা কিভাবে প্রান্তিক কৃষকের কাছে পৌঁছাবে? জেলা প্রশাসনের তালিকা নিয়ে কৃষক কি বলছে? সর্বশেষ যে সভা হয়েছে দুর্যোগ এবং কৃষিমন্ত্রীর উপস্থিতিতে জেলা পর্যায়ের কর্মকর্তার সাথে, সেই সভায় দুর্যোগ মন্ত্রী এবং কৃষিমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে স্থানীয় যে সংসদ সদস্য আছেন সেই সংসদ সদস্যদের পরামর্শক্রমে যেন তালিকা তৈরি করা হয়। কিন্তু আমরা এখন পর্যন্ত বিস্তর অভিযোগ পাচ্ছি যারা প্রান্তিক কৃষক তাদের কাছ থেকে। তারা বলছেন যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু কোনোভাবেই এখন পর্যন্ত তালিকাবদ্ধ হচ্ছেন না। জেলা প্রশাসন বলছে এখন পর্যন্ত সুনামগঞ্জের 50,000 ক্ষতিগ্রস্ত কৃষক তালিকাবদ্ধ হয়েছে এবং ইতিমধ্যে 400 কৃষককে 7,500 টাকা করে প্রণোদনা এবং 20 কেজি করে চাল দেওয়া হয়েছে। তবে প্রান্তিক যারা কৃষক আছেন তারা কিন্তু এই পর্যায়ের আওতায় আসছেন না বলে আমাদেরকে অভিযোগ জানাচ্ছেন। এবং সবচেয়ে বেশি অভিযোগ যেটি হচ্ছে স্থানীয় মেম্বারদের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন যে স্থানীয় মেম্বাররা সামনে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেই ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটকে কেন্দ্র করে তারা এই তালিকা করছেন, এতে বাদ পড়ে যাচ্ছেন প্রকৃত যেই কৃষক। তবে আমরা জেলা প্রশাসনের কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এত অল্প সময়ে তালিকাটা করাটা খুবই কষ্টসাধ্য বিষয়, যেহেতু আরো কয়েকদিন সময় বাড়ানো হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান আছে। তো সুনামগঞ্জের কৃষক যারা আছেন তারা আরো যারা কৃষক আছেন তারাও এই তালিকায় আসবেন এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। দেবাশিস, ধন্যবাদ সোহান যুক্ত হবার জন্য। রাজধানী খিলক্ষেত এলাকায় পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন শেষে কথা বলছেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। সরাসরি যাচ্ছি সেখানে। আহ্বান, পুলিশকে সহযোগিতা করুন, তথ্য দিন, নিরাপদ সমাজ গঠনে অংশগ্রহণ করুন। আসুন আমরা সবাই মিলে একটি নিরাপদ, শান্তিপূর্ণ, অপরাধমুক্ত সমাজ গড়ে তুলি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। আপনারা দেখেছেন 19-20 এই সময় করোনার কারণে তার পরবর্তীতে রাজনৈতিক অস্থিতি। রাজধানীর শেখের টেকের কিশোর গ্যাং রক্তচোষা জনি গ্রুপের অন্যতম হোতা রুবেল ওরফে পাংখা রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে রাজধানীর আদাবরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য মতে দীর্ঘদিন ধরেই রাজধানীর শেখের টেক সহ বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদক সহ নানা অপরাধ কর্মকাণ্ডে যুক্ত পাংখা রুবেল সেকেন্ড ইন কমান্ড হিসেবে নেতৃত্ব দিয়ে আসছে কিশোর গ্যাং চক্র রক্তচোষা জনি গ্রুপের। রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে অন্তত 9টি মামলা। রাজধানীর মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাপুর এলাকায় ব্লক রেড চালিয়ে বিপুল অস্ত্র ও মাদকসহ 11 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 2। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিশেষ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার রাজধানীর 3টি এলাকায় একযোগে অভিযান চালায় র্যাবের 5টি দল। অভিযানে একটি 1 শুটার গান, 4 রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। র্যাব জানায় গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। বিশেষ করে শ্যামলী এলাকায় রিকশায় করে মাদক পাচারের সময় 5 জনকে হাতে নাতে আটক করা হয়। এছাড়া মোহাম্মদপুর ও আদাবর থেকে উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় চাপাতি ও তরবারি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে যুবক রাজু নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি, আটকও হয়নি কেউ। গতকাল রাতে বায়েজিদ থানার রৌফাবাদ শহীদ নগর কলোনিতে হত্যার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রাজুর। একই ঘটনায় গুলিবিদ্ধ হয় আরও এক শিশু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ওই যুবকের বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু রেশমিকে হাসপাতালের 28 নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। পুলিশ বলছে টার্গেট করে মৃত্যু নিশ্চিত করতে এই হামলা চালানো হয়। জড়িতদের ধরতে অভিযান চলছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তরে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার 3 শতাধিক মানুষ। সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ফুলের মালা পরিয়ে তাদের বরণ করে নেন দলটির উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। যোগ দেওয়ার মধ্যে আছেন গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, আপ বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।
দল মত নির্বিশেষে এনসিপিতে যোগ দেয়া নেতাকর্মীরা দলটিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলছেন নেতারা। শুধু কাগজে কলমে নয়, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সত্যিকার অর্থে সবাইকে একমত হতে হবে। তাহলেই দুর্নীতি, অনিয়ম রোধ এবং জনস্বার্থে সাংবাদিকতার আসল শক্তি কাজে লাগানো যাবে। ম্যানেজমেন্ট রিসোর্সেস এবং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI আয়োজিত বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে এসব আলোচনা উঠে আসে। প্রথম সম্মেলনে দেশি বিদেশি 5 শতাধিক সাংবাদিক, গবেষক, সম্পাদক অংশ নিয়েছেন। রাজধানীর র্যাডিসন হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সাংবাদিকরা এখনও নিরাপত্তাহীনতায় ভোগেন। ঝুঁকি ও নজরদারির সংখ্যা কমানো যায়নি। গবেষকরা বলেন, রাজনৈতিক চাপ এবং প্রাতিষ্ঠানিক সেন্সরশিপের কারণে অনেক প্রতিবেদন আলোর মুখ দেখে না। তাছাড়া অনুসন্ধানী প্রতিবেদনের জন্যও রয়েছে তহবিলের অভাব। দাবি, অনেক সাংবাদিক রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠতে পারেন না। এ সময় যমুনা টেলিভিশনের CEO ফাহিম আহমেদ বলেন, বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা কিছু ক্ষেত্রে প্রশাসনকে তৎপর হতে বাধ্য করেছে। আমরা বিজ্ঞাপন নির্ভর মিডিয়া অনুসন্ধানী সাংবাদিকতার সাথে অনেকটা সাংঘর্ষিক। জার্নালিজম করতে গেলে যেরকম ফান্ড থাকে, আমাদের এখানে সেরকম কিছু না। ফলে আমাদেরকে আমাদের টাকা দিয়েই করতে হয় যেটুকু, এবং অনেক প্রতিষ্ঠানের পক্ষে দীর্ঘমেয়াদী অনুসন্ধান করানো সম্ভব না। এইটাই আমাদের নীতি ছিল, যে ইন্ডিপেন্ডেন্স অফ দি এডিটোরিয়াল ইনস্টিটিউশন। এবং আমি মনে করি ডেইলি স্টার এবং প্রথম আলো আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছি, দি রোল অফ দি ইনস্টিটিউশন অফ দি এডিটর। দেশে প্রথমবারের মতো আয়োজিত বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে আছেন সহকর্মী তৌহিদ হোসেন। তৌহিদ, সম্মেলনের পরের সেশনগুলোয় কি আয়োজন থাকছে? দেবাশিস, এই মুহূর্তে কিন্তু সম্মেলনে জুম্মার নামাজের বিরতি এবং মধ্যাহ্নভোজের বিরতি সেটি চলছে, এবং সেই বিরতি চলবে বেলা 3টা পর্যন্ত। যে কারণে এখন সবাই একটু রিল্যাক্স টাইম পার করছেন বলা যায়, একজন আরেকজনের সাথে কথোপকথন করছেন। আমি আগের সংবাদেও জানিয়েছি যে বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে প্রায় 10টি দেশের থেকে সাংবাদিক, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক থেকে শুরু করে গণমাধ্যম নিয়ে যারা গবেষণা করেন তারা কিন্তু এসেছেন, এবং যে কারণে তাদের এক ধরনের মিলন মেলা তো হয়েছে, এবং সেই মিলন মেলার কিছু অংশ কিন্তু আপনি এখন একটু পেছনে দেখতেও পাচ্ছেন, একটু দেখাতেও চাই। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, বিভিন্ন পত্রিকা তারা কিন্তু একে অপরের সাথে কুশল বিনিময় করছেন। দেখতে পাচ্ছেন অনেকে নিজেদের এই স্মৃতিগুলোকে ধরে রাখারও চেষ্টা করছেন ছবি তুলে, এবং এই ধরনের যে সময়গুলো এগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। এটি এই জার্নালিজম কনফারেন্সের একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে সকাল থেকে আমরা দেখছিলাম যে অনুসন্ধানী সাংবাদিকতাকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে, যে কারণে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে কিন্তু 2টো সেশন হয়েছে এবং বেশ লম্বা সেশন হয়েছে, এবং দেশি বিদেশি গণমাধ্যমের যারা সাংবাদিক তারা সবাই নিজের দেশের প্রেক্ষাপট থেকে আসলে অনুসন্ধানী গবেষণার যে অনুসন্ধানী সাংবাদিকতার যে বিভিন্ন বাধা বা চ্যালেঞ্জগুলো সেগুলো নিয়ে তারা কথা বলেছেন, এবং সেই কথাগুলোর ধারাবাহিকতায় কিন্তু এখন যেটি হতে যাচ্ছে যে এতক্ষণ ধরে আসলে সব নির্দিষ্ট রুমে কমন সেশন হয়েছে, কিন্তু এখন যেটি হবে সেটি হচ্ছে আলাদা আলাদা রুমে আসলে বিভিন্ন ক্ষেত্রে সেশন হবে, এবং সেই সেশনগুলো এক এক কক্ষে এক এক ধরনের আয়োজন হবে। যেমন এখানে আসলে সাংবাদিকরা অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে কিভাবে লিগ্যাল প্রোটেকশন পেতে পারেন, তারপরে নারী সাংবাদিকরা যারা কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে নারী সাংবাদিকরা কিভাবে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সেটি নিয়ে একটা আলাদা এক ধরনের সেশন আছে। আমরা আগামীকালকের যে তালিকা সেখানে দেখতে পেয়েছি যে এখন যেহেতু ডেটাবেস জার্নালিজমের এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এই ডেটা বা পরিসংখ্যানকে কাজে লাগিয়ে আসলে কীভাবে সাংবাদিকতার ক্ষেত্রে তথ্যগুলোকে খুঁজে বের করা যায় সেই ধরনের আয়োজন আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিউজরুমে কেমন হওয়া উচিত এবং সাংবাদিকতায় কেমন হওয়া উচিত সেটি নিয়ে আলাদা সেশন রাখা হয়েছে। সব মিলিয়ে বেশ জমজমাট আলোচনা। এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা আসেন, তারা সময়টাকে বেশ উপভোগ করছেন। আজকে আয়োজন চলবে বেলা 7টা পর্যন্ত সন্ধ্যায়। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশের এই জার্নালিজম কনফারেন্সের আগে বেশ কয়েকজন সাংবাদিককে ফেলোশিপ দেওয়া হবে বলে ঘোষণা হয়েছিল। ঢাকার বাইরে থেকে 20 জন এবং ঢাকার ভেতর থেকে 15 জন। সেই সাংবাদিকের ফেলোশিপও কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে। আজকে এতটুকুই হবে আনুষ্ঠানিকতা। দেবাশিস, ধন্যবাদ তৌহিদ যুক্ত হবার জন্য। নতুন বই ছাপানোর কাজ সময় মতো সুন্দরভাবে করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় যোগ দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বইয়ের কাগজের নিম্নমান এবং মুদ্রণের হেরফের শিক্ষার্থীদের অনাগ্রহী করে তোলে। এইখানে যে কারচুপিটা হচ্ছে, এই কারচুপিটা নিয়ন্ত্রণ কিন্তু আমাকেই করতে হবে, আপনারা না। আপনারা যদি
সাহায্য না করেন, সহায়ক না হন, তাহলে আমরা সময় মতো বই কখনো দিতে পারবো না। আগামী বছর থেকে বই মেলা যেটা হবে, সাংস্কৃতিক মন্ত্রণালয় থাকবে, বাংলা একাডেমি থাকে, এর সাথে শিক্ষা মন্ত্রণালয় এবং বাপুসকে সম্পৃক্ত করতে হবে। দেশে সরকারিভাবে এখনও কোনো হাসপাতালে থ্যালাসেমিয়া চিকিৎসার সুযোগ সৃষ্টি করতে পারেনি, তবে বর্তমান সরকার দেশের সকল মানুষের চিকিৎসা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে রাজধানীর মালিবাগে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। জানান, থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ে জাতীয় গাইডলাইন প্রয়োজন, একই সাথে সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। থ্যালাসেমিয়া রোগীদের জন্য সরকারি ও বেসরকারিভাবে মেডিসিন সহজলভ্য করা হবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি আক্রান্ত রোগীদের জন্য রক্তদানের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান ডাক্তার জাহিদ। দেশে এখন পর্যন্ত 60 থেকে 70 হাজার রোগী আছে বলে জানায় থ্যালাসেমিয়া ফাউন্ডেশনটি। বিয়ে হতে হলে সবার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ব্লাডের কিছু কিছু পরীক্ষা অবশ্য করণীয়। একটি অসুস্থ বাচ্চা যেটাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে কষ্টকর ভাবে, এবং যেটার জন্য প্রচুর সামাজিক এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকবে, কাজে সেইটা না হওয়াটা ভালো না। কাজেই আমাদেরকে এই সামাজিক আন্দোলনটা গড়ে তোলা দরকার। জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থা বিবেচনায় জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যৎ নিশ্চিতের দাবি জানিয়েছেন তরুণরা। সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক, স্বাধীনতা থেকে সক্ষমতা স্লোগানে আয়োজিত সমাবেশ থেকে এই দাবি জানান তারা বলেন, উন্নত বিশ্বের কার্বন নিঃসরণে সবচেয়ে বেশি ক্ষতির শিকার বাংলাদেশ। বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বেড়ে পরিবেশ ধ্বংস হচ্ছে। এছাড়া অতিবৃষ্টি ও অতি খরা হলেও সরকার ক্ষতিপূরণ আদায়ে উদাসীন। কার্বন নিঃসরণের জন্য দায়ী দেশগুলো থেকে ক্ষতিপূরণ আদায় করে পরিবেশ ও মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান জানান তারা। বলেন, জীবাশ্ম জ্বালানির নিঃসরণ বাতাস বিষাক্ত করছে ও জলবায়ুর বিপর্যয় ডেকে আনছে। পৃথিবীকে বাসযোগ্য রাখতে কয়লা ও তেলের উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান তরুণরা। 2030 সালের মধ্যে পৃথিবী জলবায়ু সংকটে আরো কঠিন থেকে কঠিনতর হবে, এবং আমরা চাচ্ছি না যে সেই পর্যায়ে আমাদের পৃথিবী এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে পৌঁছাক। বড় বড় দেশ আমেরিকা, চায়না, ভারত, তারাই কিন্তু কার্বন নিঃসরণ করছে, এবং তাদের এই কারণে কিন্তু আমরা ছোট ছোট দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমরা বলছি লস এন্ড ড্যামেজ আমাদের দিতে হবে। নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে, অনবায়নযোগ্য শক্তির ব্যবহার কমাতে হবে, এবং এটা যদি আমরা পারি তাহলে আমরা আমাদের যে 21শ শতাব্দীর যে সবথেকে বড় চ্যালেঞ্জ যে জলবায়ু পরিবর্তন, সেখান থেকে আমরা পরিত্রাণ পাবো। 25শে বৈশাখ আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে চলছে বর্ণাঢ্য আয়োজন। নওগাঁর পতিস্বরে কবিগুরুর কাছারি বাড়ির আঙিনায় দিনব্যাপী সাংস্কৃতিক সভার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী বলেন, রবি ঠাকুরের সার্বজনীন সাহিত্য চর্চা বাংলা ভাষাভাষীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। উৎসব ঘিরে নাগর নদের তীরে বসেছে গ্রামীণ মেলা, ভিড় জমিয়েছেন কবির ভক্ত অনুরাগীরা। এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি এবং কুষ্টিয়ার কুঠিবাড়িতে আলোচনা সভা সহ রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা। তার যে সার্বজনীন যে একটা সাহিত্য চর্চা শুধু নয়, সাহিত্যের যে বাণী, যে কথাগুলো তিনি এই উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলা ভাষায় যারা আমরা পড়াশোনা করি বা বাংলা ভাষায় যারা কথা বলি তাদের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। বিশ্বকবির জন্মজয়ন্তীর আয়োজন নিয়ে জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, এবছর তো ভিন্ন আঙ্গিকে এসেছে রবীন্দ্র জন্মজয়ন্তী। নতুন সরকার, নতুন আয়োজন নিয়ে কি বলছেন দর্শনার্থীরা? দেবাশিস, দর্শনার্থীরা বেশ উচ্ছ্বসিত, তারা বেশ আনন্দিত। আজকের এই দিনটি স্মরণীয় করে রাখতে তারা বিভিন্ন অঞ্চল থেকে ছুটে এসেছেন। এই মুহূর্তে আসলে অনুষ্ঠানের মধ্যাহ্ন বিরতি চলছে। আমি যদি আমার পেছনে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি, অর্থাৎ তার যে জমিদারি এলাকা ছিল সেই জমিদারির কাছারি বাড়ি। এখানে আসলে এখনো অনেক দর্শনার্থী তারা ভিড় করছেন এবং
স্মৃতিতে রাখার জন্য ছবি তুলছেন। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, দেশের নানা প্রান্ত থেকে সাহিত্যিক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী তারা এসেছেন রবীন্দ্রনাথকে কাছ থেকে দেখবার জন্য। অর্থাৎ এখানে যে রবীন্দ্রনাথের যে স্মৃতিচিহ্নগুলো আছে বা তার যে সাহিত্যকর্মগুলো আছে, তার ছবি আছে, সেগুলো খুব কাছ থেকে দেখার জন্য, তাকে বোঝার জন্য এবং একে অপরের সঙ্গে ভাব বিনিময় করার জন্য কিন্তু এখানে ছুটে এসেছেন এবং সকাল থেকেই মানুষ আসতে শুরু করে। আমরা ধারণা করছি যে দুপুরের পরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান একই সাথে দুপুরের পরের যে বিকেলটা, এই সুন্দর বিকেলটা কিন্তু উপভোগ্য বিকেল একটি হয়ে যাবে। এখানে যে মেলা হচ্ছে সেই মেলাতে যেমন গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হচ্ছে, তেমনি রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম, রবীন্দ্রনাথের গান, নৃত্য এবং তার যে কলাকুশলীগুলো ছিল সেগুলো কিন্তু নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল রবীন্দ্র ভক্তরা এবং তারা এখানে এসে কিন্তু বেশ উচ্ছ্বসিত ছিল রবীন্দ্র ভক্তরা এবং তারা এখানে এসে কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং তারা বেশ আনন্দিত। তারা বলছেন যে সারা বছর এই দিনটির জন্য তারা অপেক্ষা করেন, কবে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী আসবে, কবে তারা প্রতিস্বরে মিলিত হবেন এবং এই মিলনের মধ্য দিয়ে তারা একে অপরের সাহিত্য কর্মগুলো বুঝে নেন এবং রবীন্দ্র চর্চা যে দিনের পর দিন বংশ পরম্পরায় আরও দীর্ঘদিন থাকবে সেটি যেন থাকে, সেই জন্য কিন্তু কবি, সাহিত্যিক এবং গবেষকরা এখানে একত্রিত হন। সব মিলিয়ে বলা চলে যে এবারের প্রতিসরের আয়োজনটা সত্যিকারের বেশ রঙিন, বেশ বর্ণিল। দেবাশিস, ধন্যবাদ ছোটন যুক্ত হবার জন্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠানে শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শিরোনামে বিশেষ প্রবন্ধ উপস্থাপন করা হয়। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর আব্দুস সালাম, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম সহ শিক্ষক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ, সঙ্গীত এবং নৃত্যকলা বিভাগ নৃত্য পরিবেশন করে। রবীন্দ্রনাথের চিন্তা ও শিক্ষা ধারণ করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানটি শেষ হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে। রেল খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, লুটপাট ও দুর্নীতির কারণে সম্ভাবনাময় এই খাতটি আজও কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছাতে পারেনি, এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হয় বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ি লীগের দ্বিবার্ষিক সম্মেলন। তিনি বলেন, সময়মতো সঠিক পরিকল্পনা ও পরামর্শ বাস্তবায়ন করা হলে বাংলাদেশের রেল ব্যবস্থা উন্নত দেশের পর্যায়ে যেতে পারত, কিন্তু নীতি নির্ধারণের স্বচ্ছতার অভাব এবং দুর্নীতির কারণে রেলের বিশাল সম্পদ সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না, ফলে খাতটি এখনও লাভজনক হয়ে উঠতে পারছে না। আরও বলেন, নতুন জেলা ও উপজেলা গঠিত হলেও দেশের সব অঞ্চলে এখনও রেল যোগাযোগ নিশ্চিত করা হয়নি, যা আঞ্চলিক বৈষম্য বাড়িয়ে দিচ্ছে। এ সময় রেল সহ দেশের সব শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিপুল পরিমাণ রেলের যে সম্পত্তি আছে, যে সম্পত্তি বেদখল হয়ে যারা যখন ক্ষমতায় আসে তারা সেখানে লুটেপাটি খাচ্ছে। ক্ষমতাসীনরা তাদেরকে পেলে পুষে তাদেরকে ছত্রছায়ায় রেখে নিজেরা বেনিফিশিয়ারি হয়েছে। বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে কানেক্টিভিটি হচ্ছে না, রেলের যে দুর্নীতি হচ্ছে, রেলের আধুনিকীকরণ, রেলের স্টেশনগুলোকে আরো সেই সাবেক পুরনো ভেঙে চুরে সব পড়ে যাচ্ছে। ছোট ছোট মুহূর্তেই জীবনে আনে বড় পরিবর্তন। জীবনের অমূল্য সেই অধ্যায়ের নাম শৈশব। যখন থাকে অফুরন্ত সময়, জাগতিক কোনো চাপ কিংবা তাড়া নেই, থাকে শুধু ছুটে চলার আনন্দ। দূরের জনপদে সুযোগ সুবিধার সীমাবদ্ধতা থাকলেও থামে না শৈশব। নিজস্ব ছন্দে নিজের মতো করেই বেড়ে ওঠে শিশুরা। নাহিদ হোসেনের তোলা ছবিতে প্রান্তিক চরাঞ্চলের দুরন্ত শৈশবের গল্পই শোনাবেন সহকর্মী তাজনুর ইসলাম। ব্রহ্মপুত্র নদের পাড়ের মৌলভীর চর গ্রাম। নতুন একটি সকাল মানেই নতুন স্বপ্ন দেখার সময়। স্বপ্নে বিভোর স্কুল মাঠে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা এই সব শিশুরা। একসাথে গাইছে জাতীয় সঙ্গীত, পাঠ করছে শপথ বাক্য। তাদের চোখে ভাসে অদেখা আগামী, একটু বড় হওয়া আর এগিয়ে যাওয়ার স্বপ্ন।
ক্লাসরুমে ঢুকতেই বদলে যায় পরিবেশ। কেউ চুপচাপ বসে আছে, কেউ আবার ফিসফিস করে কথা বলছে, আবার কোথাও হাসির রোল। এই ছোট ছোট শব্দ, এই হইচই, এই সবই তো একদিন হয়ে যায় স্মৃতি। অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলায় যতগুলো দিক আছে। তিনি হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সমধুর। কোন চিরতির ঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শাওলাই ডাকছে। কি করতে চান ডাক্তার হয়ে? ডাক্তার হয়ে মানুষকে সুস্থ করতে চাই। তবে এই ছবিটা সব জায়গায় একরকম নয়। একই চরাঞ্চলের আরেক প্রান্তে স্কুল আছে, কিন্তু ছাত্রছাত্রী হাতে গোনা। শিক্ষকের কণ্ঠে ধরা পড়ে সেই বাস্তবতা। শিক্ষার এই পথটা সবার জন্য সমান সহজ নয়। প্রতি বৎসরে স্কুলটা 2 বার করে ভাঙতে হয়। যেমন সামনে বন্যা আসতেছে, এই বন্যায় আবার এই স্কুলটা ভাঙতে হবে। ভেঙে যখন আমি নেব তখন এই বসত বাড়িগুলো আর পাবো না। হয়তো অন্য কোথাও যায় উঠাবো, 2-4-5টা বাড়ি পাবো, আবার হয়তো ভাঙতে হবে, আবার অন্য কোথাও যায় উঠাবো। দুপুরের রোদে মেঠো পথ ধরে হাঁটে কিছু শিশু, বই বুকে চেপে মেঠো পথে ধুলো উড়িয়ে। স্কুলে যাওয়ার এই পথটাই তাদের বড় হওয়ার পথ। পড়াশোনা করতে ভালো লাগে। আমি বড় আমি প্রতিদিন স্কুলে যাই, বাংলা ইংরেজি পড়তে ভালো লাগে। চুরিয়া দিগল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাউরুটি দেয়, ডিম দেয়, কলা দেয়, দুধ দেয়। বিকেল নামতেই বদলে যায় সবকিছু। ক্লাসের চাপ নেই, নিয়ম নেই, শুধু সময় আর স্বাধীনতা। মাঠের এক কোণে বসে গল্প, হাসি, দৌড়াদৌড়ি আর হুড়োহুড়ি। কোনো নাম নেই, কোনো নিয়মও নেই, তবুও খেলা থামে না। দল বেঁধে ছোটাছুটি, হাসি আর চিৎকার। এই আনন্দের কোনো ভাষা লাগে না, শুধু অনুভব করলেই হয়। খেলার নাম রাজা। খেলতে হয় লাভ পেরে, তারপরে রাজা কনাকে, রানী কনাকে, বাদশাহ। শেষ হলে একজনে মরাতে লাগে। আমরা যে খেলা খেলছিলাম তার নাম রাজা। খেলাটা মজা। মেয়ের ইডন দেখে দিই, এই যে গানের বাজ খেলি, গানের গলি খেলি। আর একটু দূরে নদীর পাড়, খোলা আকাশে আরও একদল শিশু, যারা দৌড়ে বেড়ায় নিজেদের মতো করে। সুন্দর এই শৈশবের নেই কোনো কাজের বোঝা কিংবা হিসাব মিলানোর চিন্তা। আছে শুধু অফুরন্ত সময় আর প্রাণভরা নির্মল আনন্দ। প্রতিটি মানুষের ভেতরেই বেঁচে থাকে এমনই এক শৈশব, ধুলোমাখা পথ আর দুরন্ত সময়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, গাইবান্ধা। কে বসছেন পশ্চিমবঙ্গের মসনদে? এই প্রশ্নের জবাব মিলবে আজই। নতুন মুখ্যমন্ত্রী নির্ধারণে স্থানীয় সময় বিকেল 3টায় 207 নতুন বিধায়কের সাথে রুদ্ধদ্বার বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবারই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে নতুন সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে আলোচিত শুভেন্দু অধিকারীর নাম। আলোচনায় রয়েছে আরও কয়েকজন বিজেপি নেতাও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্ধারণে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাকে বরণ করে নেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। এর আগে কলকাতায় পৌঁছান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। অমিত শাহর পাশাপাশি বাংলার নতুন শাসক নির্ধারণের দায়িত্ব পেয়েছেন তিনিও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচনের দায়িত্ব পেয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কাজ করার দারুণ এক সুযোগ আমার জন্য। আশা করি আলোচনার মাধ্যমে বাংলার জন্য সঠিক সরকার নির্বাচন করা হবে। বাংলা বিজয়ের পর থেকে সরকার গঠনের তোড়জোড় চালাচ্ছে বিজেপি। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিকাল 3টায় নবনির্বাচিত 207 বিজেপি বিধায়কের সাথে বৈঠকে বসবেন অমিত শাহ ও মোহন মাঝি। এরপরই ঘোষণা করা হবে মুখ্যমন্ত্রীর নাম। সর্বোচ্চ পদে সবচেয়ে আলোচিত শুভেন্দু অধিকারী। পরপর 2 নির্বাচনে তিনি হারিয়েছেন নিজেরই এক সময়কার গুরু মমতা ব্যানার্জিকে। তালিকায় আরও রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পল। অবশ্য বিরোধীদের দাবি বৈঠক কেবল লোক দেখানো। শীর্ষ পদ চূড়ান্ত করে ফেলেছেন প্রধানমন্ত্রী।
বিজেপিতে অন্যান্য নেতাদের মতামত নেওয়া হয় না। প্রধানমন্ত্রী ও অমিত শাহ যা চান তাই হয়। তারা আগেই সব ঠিক করে রেখেছেন, এখন শুধু ঘোষণা বাকি। বিহারেও অনেক হেভিওয়েট নেতার নাম আলোচনায় ছিল, অথচ তারা এমন একজনকে বেছে নিয়েছে যার নাম রাজ্যের অনেকেই শোনেননি। শনিবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অভিষেকের জমকালো আয়োজন। শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা, যাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজে দেখা যায় গুলি ছোড়ার পর দুটি বাইকে চেপে পালিয়ে যায় দুর্বৃত্তরা, যার মধ্যে একটিকে উদ্ধার করে মধ্যমগ্রাম থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনাস্থলে অন্তত 5 থেকে 6 কিলোমিটার দূরে আবর্জনা স্তূপে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বাইকটি, ধারণা যার নম্বর প্লেট ভুয়া। এমনকি ঘষে তুলে ফেলা হয়েছে বাইকটির চেসিস ও ইঞ্জিন নম্বরও। একে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছেন তদন্তকারীরা। ভারতের তামিলনাড়ু সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। এখনও ম্যাজিক ফিগার 118 আসন নিশ্চিত না হয় থালাপতি বিজয়ের দল টিভিকে সরকার গঠনের আহ্বান জানাননি রাজ্যপাল। এদিকে গুঞ্জন উঠেছে বিজয়কে ঠেকাতে একজোট হতে পারে ডিএমকে ও এআইএডিএমকে। এই পরিস্থিতিতে টিভিকে জানিয়েছে সরকার গঠনের সুযোগ না পেলে একযোগে 107 এমপির সবাই পদত্যাগ করবেন। নির্বাচনে সর্বোচ্চ 108 আসন জিতেছে বিজয়ের দল, যার মধ্যে তিনি একাই জিতেছেন 2টি আসনে। এরই মধ্যে দলটিকে সমর্থন দিয়েছেন কংগ্রেসের 5 বিধায়ক। অন্যদিকে ডিএমকে 59 এবং এআইএডিএমকে 47 আসনে জয় পেয়েছে। এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।